পৃষ্ঠা 23। 3. প্রারম্ভিক সমাজ, আর্লিয়েস্ট সোসাইটি। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে যারা আমাদের মহাদেশে বসবাস করত, তাদের খাদ্য সংগ্রহ করার কৌশলের জন্য তারা শিকারী হিসেবেই পরিচিত ছিল। সাধারণত তারা প্রাণী শিকার করত, মাছ ও পাখি ধরত, ফলমূল বীজ সংগ্রহ করত। নিরক্ষীয় অরণ্যে জলবায়ুর কারণে বিভিন্ন ধরনের খাদ্যের সমাহার ছিল যা প্রাচীন যুগের মানুষ সংগ্রহ করত। এই ধরনের শিকার করার পদ্ধতি সহজ ছিল না। এদের মধ্যে এমন অনেক জন্তু ছিল যারা মানুষের থেকে বেশি শক্তিশালী এবং দ্রুত দৌড়তে পারত। মৎস্য শিকার, পশু শিকার করার জন্য তাদের সর্বদা সচেতন থাকতে হতো এবং বিচক্ষণতার প্রয়োজন ছিল। কৃষিকাজ সব স্থানে করা সম্ভব ছিল না। তাদের ফসল ফলাবার সঠিক সময় নির্বাচন করতে হতো। মানুষেরা বেশিরভাগ সময় স্থায়ী সভ্যতা না গড়ে তুলে যাযাবর হিসেবে জীবন অতিবাহিত করত। এর কতগুলি কারণও ছিল। 1. যদি একই স্থানে বেশি দিন বসবাস করত তবে তাদের খাদ্য ফুরিয়ে যেত। 2. হয়তো হরিণ বা গবাদি পশু যারা ঘাস খায় তারাও স্থানান্তর করে, তাই মানুষ এইসব প্রাণীকে শিকার করার জন্য এদের সঙ্গে স্থানান্তর করত। 3. উদ্ভিদও বিভিন্ন সময়ে ফল দেয়, তাই ফল সংগ্রহের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। 4. অনেক সময় জল সংগ্রহের জন্য তাদের স্থানান্তরিত হতে হয়। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন যুগের কিছু অস্ত্রের নিদর্শন খুঁজে পেয়েছেন। মানুষেরা অস্ত্র বানাত পাথরের, কাঠের এবং হাড়ের। এর মধ্যে কিছু পাথরের অস্ত্র ছিল যেগুলি দিয়ে মাংস ও হাড় কাটার সুবিধা ছিল। এদের মধ্যে কিছু পাথরের সঙ্গে হাড় বা কাঠের হাতল লাগানো থাকত। এছাড়া বাড়ি ঘর বানানোর জন্য কাঠের ব্যবহার করা হতো। প্রাচীনকালে মানুষ সেখানেই বেশি বসবাস করতে শুরু করে যেখানে অস্ত্র তৈরি করার উপযুক্ত পাথর পাওয়া যেত। আমরা এই ধরনের অনেক অব্যবহৃত পাথরের টুকরোর নিদর্শন পেয়েছি। এই সব স্থানগুলি হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি নামে পরিচিত। প্রায় 12,000 বছর আগে জলবায়ুতে প্রবল পরিবর্তন দেখা যায়। আবহাওয়া উত্তপ্ত হতে থাকে। সেই কারণে অনেক তৃণভূমির জন্ম হয় এবং তৃণভূমিকে কেন্দ্র করে অনেক প্রাণী বা তৃণভোজীর আগমন শুরু হয়। এই সময় থেকে মানুষ তৃণভোজী প্রাণীদের অনুসরণ করা শুরু করে এবং তাদের খাদ্য সংগ্রহের ধরন সম্পর্কে জ্ঞান লাভ করে এবং এই সব পশুদের সঙ্গে তারাও গমন করে, পশুদের শিকার করে তাদের জীবিকা নির্বাহের জন্য। এর পরবর্তীকালে মানুষ নিজেই কৃষিকাজ করা শুরু করে, ধান, গম, বার্লি প্রভৃতি শস্য উৎপাদন শুরু করে এবং ধীরে ধীরে স্থায়ী বসতি শুরু করে। এই স্থায়ী বসতিগুলি ধীরে ধীরে কয়েকটি গোষ্ঠী তৈরি করে, যে গোষ্ঠীগুলি থেকে মানুষ ধীরে ধীরে সমাজবদ্ধ প্রাণী হিসেবে বসবাস শুরু করে। এইভাবে মানুষের গ্রাম, শহর ও সভ্যতা গড়ে উঠতে থাকে। মানব সভ্যতার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। 1. প্রাগৈতিহাসিক যুগ। খ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে থাকে। এই যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। মানুষের ব্যবহৃত হাতিয়ার, যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে এ সময়ের ইতিহাস লেখা হয়।
তাই এই যুগকে প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্টোরিক এজ বলা হয়। প্রাগৈতিহাসিক যুগ প্রাক লিপি সংস্কৃতি সমূহের পরিচায়ক। এই সময় মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না। এ যুগের সংস্কৃতি বলতে বোঝায় মানুষের হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প প্রভৃতি উপকরণ। তাই প্রাগৈতিহাসিক যুগ হল মানব সভ্যতার সেই অধ্যায় যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই এবং কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই যে যুগের ইতিহাস রচিত হয়। 2. প্রায় ঐতিহাসিক যুগ। খ্রিস্টের প্রায় ঐতিহাসিক প্রোটো হিস্টোরিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে। উদাহরণ হিসেবে হরপ্পা সংস্কৃতির কথা বলা যায়, যদিও সে লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। পৃষ্ঠা 24। অনেকে আবার সংস্কৃতির পর্যায়ভেদে লিপি জ্ঞানকে গুরুত্ব দিতে চান না। বৈদিক যুগের বিপুল ও অনুপম সাহিত্য স্রষ্টাদের নিশ্চয় প্রাগৈতিহাসিক মানুষ বলা যাবে না, কিন্তু তাদের লিপিক জ্ঞান ছিল না এবং সে যুগে বর্ণমালাও আবিষ্কৃত হয়নি। এই কারণে অনেকে ভারতের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ বলতে কেবলমাত্র প্রস্তর যুগকেই বোঝেন। অনেকে আবার ভারতে ধাতুর ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত কালপর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করার পক্ষপাতী। 3. ঐতিহাসিক যুগ। ডক্টর ভিনসেন্ট স্মিথ এর মতে উত্তর ভারতের কালানুক্রম সংবলিত ইতিহাস পাওয়া যায় 650 খ্রিস্টপূর্বাব্দ থেকে। দাক্ষিণাত্যের ক্ষেত্রে তা আরও পরে। তাঁর মতে সকল দিক থেকে ভারতে ঐতিহাসিক যুগের সূচনার সন্দেহাতীত তারিখ হল 326 খ্রিস্টপূর্বাব্দ, আলেকজান্ডারের আক্রমণের সময় পর্যন্ত। ভারতীয় ঐতিহাসিকরা অবশ্য মনে করেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতে লিপির প্রচলন হয় এবং এই সময় থেকেই ভারতে ঐতিহাসিক যুগের সূচনা। প্রাগৈতিহাসিক যুগের বিভাজন। প্রাগৈতিহাসিক যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত। তাই এই যুগ প্রস্তর যুগ, স্টোন এজ নামে পরিচিত। বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের ধারার একটি পর্যায়কে বোঝানো হয়, যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। তবে পাথরের ব্যবহারই প্রস্তর যুগের একমাত্র শনাক্তকারী বৈশিষ্ট্য বলে মনে করা হয় না। বিরল হলেও কাঠ এবং প্রাণীর হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহারের নিদর্শনও পাওয়া গেছে। এ সময় স্বর্ণ ছাড়া অন্য কোনো ধাতুর ব্যবহার ছিল অজানা। প্রযুক্তির ব্যাপক ব্যবহার থেকেও পূর্ব আফ্রিকার সাভানা অঞ্চল থেকে বাকি বিশ্বে মানুষের ছড়িয়ে পড়ার সময় থেকে প্রস্তর যুগের শুরু ধরা হয়। প্রস্তর যুগের শেষ হয় কৃষির উদ্ভাবন, গৃহপালিত পশুর পোষ মানানো এবং তামার আকরিক গলিয়ে তামা আহরণের মাধ্যমে মানুষ ধাতুর ব্যবহার শুরু করলে। এই যুগটিকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়, কারণ তখনও লিখন পদ্ধতি আবিষ্কার হয়নি এবং মানব সমাজের লিখিত ইতিহাস সংরক্ষণ করা শুরু হয়নি। পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতরা প্রস্তর যুগকে 3 ভাগে বিভক্ত করেছেন: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক। প্রাচীন প্রস্তর যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট এবং তাতে কোনো সৌন্দর্য ও মসৃণতা ছিল না। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা ও শিকারের কাজ করত। এগুলিকে কোট, হাত কুঠার, আনকোট বলা হয়।
ভারতে দুটি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা এবং অপরটি হলো দক্ষিণ ভারতের মাদ্রাজ। ফলে এই দুটি সংস্কৃতির একটিকে বলা হয় সোয়ান সংস্কৃতি, SOAN, সোয়ান কালচার, এবং অপরটিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি, ম্যাড্রাস কালচার। দুটি সংস্কৃতির সময়কাল ও বৈশিষ্ট্য একই এবং তাদের উৎপত্তি স্থল হল নদী উপকূল। এই যুগে মানুষ কৃষিকার্য বা আগুন জ্বালাতে জানত না, তাদের কোনো স্থায়ী বাসস্থানও ছিল না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাযাবর জীবনযাপন করত। বনের ফল, লতাগুল্ম ও পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক নয়। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়। বৈশিষ্ট্যসমূহ: প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার ছিল আয়তনে অনেক বিশাল এবং তাতে কোনো সৌন্দর্য ও মসৃণতা ছিল না। পুরা বা প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির মধ্যে ছিল ব্লেড বা লম্বা চিল্কা, হাতকুঠার, ছেদক, ব্যাসল্ট চার্ট জাতীয় পাথর প্রভৃতি। এছাড়া নিম্ন, মধ্য ও উচ্চ প্রাচীন প্রস্তর যুগের কয়েকটি হাতিয়ার হল ড্রমার, স্ক্রাপার, চাচানি, ইয়াগেট, জ্যাসপার প্রভৃতি। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা ও শিকারের কাজ করত। এগুলিকে হাতকুঠার বলা হতো। পুরা প্রস্তর যুগের মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির পরিচয় আমরা পাই প্রধানত তাদের পাথরের হাতিয়ারের ধরনের পরিপ্রেক্ষিতে। সেই সময়ের মানুষের কোনো স্থায়ী বসতি ছিল না। এই যুগের মানুষ কৃষিকার্য ও আগুন জ্বালাতে জানত না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাযাবর জীবনযাপন করত। বনের ফল, লতা, গুল্ম ও পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। এই যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক নয়। তারা ছিল যাযাবর জাতি। সাধারণত পাহাড়ের পাদদেশে, উন্মুক্ত মালভূমি অঞ্চলে, নদীর তীরবর্তী এলাকায় ও অরণ্যে বাস করত। এই যুগে ভারতে নেগ্রিটো জাতির মানুষ অধিক সংখ্যক ছিল। পৃষ্ঠা ২৫। বি, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক। মোটামুটি ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে মধ্যপ্রস্তর যুগ স্থায়ী হয়। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য। বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে। এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো এবং মৃৎশিল্প ও কৃষিকার্যের সূচনা হয়। মৃৎশিল্প ছিল, কিন্তু হস্তনির্মিত কুমোরের চাকা তখনও আবিষ্কৃত হয়নি। বৈশিষ্ট্যসমূহ: মধ্যপ্রস্তর যুগের মানুষ ছোট ছোট ক্ষুদ্র আকৃতির পাথরের হাতিয়ার ব্যবহার করত। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার ছিল মসৃণ, ধারালো ও ব্যবহারের উপযোগী। এগুলি প্রাণী হত্যার জন্য তৈরি করা হতো। মধ্যপ্রস্তর যুগের মানুষ মূলত শিকারী ছিল। এই সময় তীরধনুকের ব্যবহার ও কৃষিকাজের সূচনা হয়। চাকা আবিষ্কার না হওয়ায় হস্তনির্মিত মাটির পাত্র ব্যবহৃত হতো। মধ্যপ্রস্তর যুগের প্রধান জিনিসগুলি ছিল মাইক্রোলিথ, অর্থাৎ কোণ বিশিষ্ট বা অর্ধচন্দ্রাকার ফলা ইত্যাদি। এগুলির সাহায্যে দ্রুতগামী পশু মারা হতো। মধ্য ভারতের ছোটনাগপুর মালভূমি ও দক্ষিণ ভারতের কৃষ্ণা নদীর উপত্যকায় অনেক মেসোলিথিক স্থান পাওয়া গেছে। অনেক মেসোলিথিক স্থান পাওয়া গিয়েছে।
মধ্যপ্রস্তর যুগে মানুষ পশুকে পোষ মানাতে শেখে এবং গৃহপালিত পশুর প্রচলন শুরু হয়। এছাড়া এই যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে এবং কৃষিকার্যের জন্য গ্রামে বাস করতে শেখে। মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল, কিন্তু প্রথম গৃহপালিত অর্থাৎ ডোমেস্টিকেটেড পশু হলো ভেড়া। মধ্যপ্রস্তর যুগ থেকে মানুষের মধ্যে বিশেষ বিশেষ ধরনের আর ভালো মানের খাদ্য সংগ্রহের প্রবণতা দেখা যায়। এই প্রবণতাই পরে চাষাবাদের প্রেরণা জুগিয়েছিল। তবে ভারতের বাইরে অন্য অনেক জায়গায় এই যুগ অনুপস্থিত। সেই সব জায়গায় পুরা প্রস্তরের পর সরাসরি নব্য প্রস্তর যুগ শুরু হয়। এই সময়ের অস্ত্রগুলিকে মাইক্রোলিথ MICROLITH মাইক্রোলিথ বলা হয়, অর্থাৎ ছোট, শক্ত ও বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণাকার। মৃৎশিল্পে ও চিত্রশিল্পে মানুষ বেশ পটু হয়ে ওঠে। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক। ভারতের প্রায় সর্বত্রই কম বেশি নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে নব্য প্রস্তর যুগের সূচনা বিভিন্ন সময়ে। মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে ভারতের নব্য প্রস্তর যুগের সূচনা হয়। নব্য প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল অনেক বেশি মসৃণ, ধারালো ও ব্যবহারের উপযোগী। নব্য প্রস্তর যুগে কৃষি ও পশুপালন অনেক বেশি অগ্রসর হয়। মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে। চাকা আবিষ্কৃত হয়। মানুষ আগুন জ্বালতে শেখে এবং বস্ত্র বয়ন শুরু করে। নব্য প্রস্তর যুগের মানুষ ধান, গম ও বার্লি চাষ করত। নব্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক ও সুদূরপ্রসারী পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যসমূহ: নব্যপ্রস্তর বা নবপলীয় যুগের হাতিয়ারগুলি অনেক বেশি মসৃণ, ধারালো ও ব্যবহার উপযোগী। নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগে হাড়ের তৈরি হাতিয়ার বহুগুণ বৃদ্ধি পায়। হাড়ের ছুঁচ, বর্ষা, ফলা ইত্যাদি হাতিয়ার দেখা যায়। নব্যপ্রস্তর বা নবপলীয় যুগের মানুষ ধান, গম ও বার্লি চাষ করত। ভারতীয় উপমহাদেশে কার্পাস উৎপাদনের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। পশুপালন এই সময় জনপ্রিয় হয়ে ওঠে। চাষাবাদের বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে এবং ছোট ছোট গ্রাম গড়ে ওঠে। ফলে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে। নব্যপ্রস্তর যুগে পশুপালন, খাদ্য উৎপাদন, গৃহনির্মাণ, বয়নশিল্প, মৃৎশিল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল। এ যুগের মানুষের ব্যবহার করা যন্ত্রপাতিগুলি ছিল মসৃণ ও পালিশ করা। নব্যপ্রস্তর যুগের মানুষ আগুন জ্বালাতে শেখে। নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগে চাকা আবিষ্কৃত হয়। নব্যপ্রস্তর যুগে মানুষ পশুকে পোষ মানাতে শেখে এবং গৃহপালিত পশুর প্রচলন শুরু হয়। এছাড়া এই যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে এবং কৃষিকার্যের জন্য গ্রামে বাস করতে শেখে। প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে এই যুগের লোকদের জীবনযাত্রা সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। এই যুগের মানুষ যেমন পাহাড়ের গুহায় বসবাস করত, তেমনি বসবাসের জন্য চালাঘর নির্মাণ করেছিল। এই সব চালা ঘরগুলিতে ছিল কাঠের গুঁড়ি ও মাটির তৈরি দেওয়াল এবং পেটানো মেঝে। কখনো কখনো মাটির পরিবর্তে পাথরের পর পাথর দিয়ে দেওয়াল করত। বুঝহামের মানুষ মাটির গর্তে বাস করত। পৃষ্ঠা 26। নব্যপ্রস্তর যুগে বেশিরভাগ প্রত্নক্ষেত্র থেকে তামা ও ব্রোঞ্জের জিনিস পাওয়া গেছে। মনে করা হয় নব্যপ্রস্তর যুগের শেষের দিকে মানুষ ধাতুর ব্যবহার শেখে। নব্যপ্রস্তর যুগে ললিত কলার পরিচয় পাওয়া যায়।
পাহাড়ের গায়ে আঁকা চিত্রে, পোড়ামাটির মূর্তিতে, পাত্রের গায়ে জ্যামিতিক নকশায় পশু পাখি গাছ ফুল ইত্যাদি আঁকা থাকত। লাল কালো প্রভৃতি রং দিয়ে মৃৎপাত্র রাঙানো হতো। তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে। কালক্রমে তামার সঙ্গে টিন ধাতু মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ নামে এক ধাতু, সংকর। ভারতের নব্যপ্রস্তর যুগ ও ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা টানা সম্ভব নয়, কারণ তামা ও ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষ পাথরের ব্যবহারও করতে থাকে। তাই এই যুগকে তাম্রপ্রস্তর যুগ, চালকোলিথিক এজ বলা হয়। প্রত্নতত্ত্ববিদরা 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে তাম্রপ্রস্তর যুগ বলে অভিহিত করেছেন। সিন্ধু বা হরপ্পা সভ্যতা হল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। বালুচিস্তানের ঝোব, কোয়েটা, সিন্ধুর কোট দিজি, পাঞ্জাবের কালী বঙ্গান প্রভৃতি অঞ্চলে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ভারতের উত্তরে সিন্ধু উপত্যকা থেকে দক্ষিণে তুঙ্গভদ্রা নদী এবং পূর্বে মেদিনীপুর থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত ভারতে এই যুগের বিস্তার ঘটেছিল। লৌহযুগ। ভারতে লৌহযুগ শুরু হয়েছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এটি বিস্তৃতি লাভ করে উচ্চ গাঙ্গেয় উপত্যকা, মালব মালভূমি এবং তাপ্তি উপত্যকায়, বালুচিস্তান সমভূমি, মধ্য ও নিম্ন গাঙ্গেয় উপত্যকা এবং উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষত পেশোয়ার অঞ্চলে। ভারতবর্ষে প্রথম লোহার খোঁজ পাওয়া যায় উচ্চ গাঙ্গেয় উপত্যকায়। 400 খ্রিস্টপূর্বাব্দে এই সংস্কৃতি পরিচিত ছিল পেন্টেড গ্রে ওয়্যার নামে, কিন্তু তখন লোহার ব্যবহার ছিল সামান্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি থেকে ব্যাপক হারে লোহার ব্যবহার চালু হয়। এর সঙ্গে যুক্ত ছিল নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার সংস্কৃতি। মালব অঞ্চলে এবং তাপ্তি উপত্যকায়, নাগদা, ইরান, প্রকাশ ইত্যাদি অঞ্চলে লোহার ব্যবহার প্রাথমিক তাম্রপ্রস্তর যুগের ব্যাপক পরিবর্তন আনে। অহিসত্র, AHICHHATRA, অহিসত্র, বারাণসী, কোশাম্বী, শ্রাবস্তি এবং উজ্জয়িনী এই কয়েকটি স্থানে লৌহযুগের সভ্যতার প্রমাণ পাওয়া যায়। মনে রাখা দরকার যে ভারতের সর্বত্র তামা ও ব্রোঞ্জ যুগ বা লৌহযুগের সূচনা একই সময় হয়নি। দক্ষিণ ভারতে তাম্র ব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব ছিল না। মধ্যপ্রস্তর যুগের পরেই সেখানে সরাসরি লৌহযুগের সূচনা হয়। বৈশিষ্ট্যসমূহ। এই যুগের মানুষ সমাজে বসবাস করতে থাকে এবং এরা লৌহ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে। এগুলি হলো বর্ষা, তীরধনুক, তরোয়াল, রথ ও রথের চাকা, কুঠার, বল্লম, বর্ম, ঢাল, শিরস্ত্রাণ প্রভৃতি। এই যুগে অশ্বের প্রচলন ছিল। এই যুগের মানুষের মধ্যে সামাজিক বৈষম্য দেখা গিয়েছিল। তাদের মধ্যে জাতপাতের ভেদাভেদ দেখা যায়। এই সময় রাজা গঠিত হয় এবং তিনিই সর্বেসর্বা। তাকে নিয়ন্ত্রণের জন্য পুরোহিত থাকত। সাম্রাজ্যবাদ বৃদ্ধি পায়। এই যুগের রাজারা বিভিন্ন উপাধি ধারণ করত। এই যুগের মানুষ কৃষি, শিল্প এবং বাণিজ্যে উন্নতি লাভ করেছিল। তারা সেচ ব্যবস্থার মাধ্যমে ফসল উৎপাদন করত। তারা চাষের কাজে লাঙল, কাস্তে, দা প্রভৃতি ব্যবহার করত এবং জমিতে সার প্রয়োগ করত। জমি ছিল গ্রামের সমষ্টিগত সম্পত্তি। ধীরে ধীরে পরিবার প্রধান জমির মালিকানা ভোগ করতে থাকে। লৌহযুগে মৃতদেহকে দাহ করা হতো। এরা প্রকৃতি, জল, বায়ু, আগুন ইত্যাদির পূজার্চনা করত এবং বিভিন্ন ধর্মের উন্মেষ ঘটিয়েছিল। রাজারা
যুদ্ধ জয় করলে যজ্ঞের অনুষ্ঠান করত। এই যুগে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়। লৌহযুগের মহিলারা পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে চলত। এরা যোদ্ধা ছিল এবং উচ্চশিক্ষা গ্রহণ করত। এই যুগে দেবদাসী ও গণিকা বৃত্তির প্রসার ঘটে, ফলে নারীদের সম্মান অনেকখানি নষ্ট হয়ে যায়। লৌহযুগের মানুষ শোষিত হতে থাকে। এই যুগে বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি হয়, তারা সমাজের উচ্চস্থানে অধিষ্ঠিত হতে থাকে। সামন্ততন্ত্র চালু হয় এবং নতুন নতুন নগরের সৃষ্টি হয়। অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য শুরু হয় এবং গিল্ড ব্যবস্থা চালু হয়। পৃষ্ঠা 27। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, MCQ। প্রশ্ন 1। প্রাচীনকালে মানুষ কী ধরনের খাদ্য সংগ্রহের কৌশল আয়ত্ত করত? শিকার। উত্তর, শিকার। 2। নিরক্ষীয় অরণ্যে মানুষ কেন বেশি করে বসবাস করত? উত্তর, খাদ্যের বেশি সমাহার ছিল। 3। এক স্থানে কোনো মানুষ বেশি দিন বসবাস করত না, কারণ? উত্তর, খাদ্যের অভাব হয়ে যেত। 4। প্রাচীন যুগে মানুষ কী দিয়ে অস্ত্র বানাতো? উত্তর, পাথর। 5। প্রাচীনকালের যুগকে কটি ভাগে ভাগ করা হয়? উত্তর, 3টি। 6। প্যালিওজোয়িক যুগ কবে শুরু হয়? উত্তর, আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে। 7। পাথরের যুগ কাকে বলা হয়? উত্তর, প্যালিওজোয়িক। 8। মেসোলিথিক যুগের পরিসীমা কত ছিল? উত্তর, 12,000 থেকে 10,000 বছর। 9। নিওলিথিক যুগ কোন সময়কে বলা হয়? উত্তর, 10,000 বছর পূর্বে। 10। মেসোলিথিকের পরে কোন যুগ আসে? উত্তর, নিওলিথিক। 11। যেখানে অব্যবহৃত অনেক পাথরের টুকরো নিদর্শন পাওয়া গেছে সেই স্থানকে বলা হয়? উত্তর, হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি। 12। কুর্নুল গুহা কোথায় অবস্থিত? উত্তর, কৃষ্ণা নদীর তীরে। 13। কুর্নুল গুহার পাশে ঐতিহাসিক জীবনের কোন নিদর্শন পাওয়া গেছে? উত্তর, আগুনের ব্যবহার। 14। জলবায়ুর পরিবর্তন কত খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল? উত্তর, 12,000 বছর পূর্বে। 15। মানুষ একই স্থানে বসবাস করতে করতে কী তৈরি করে? উত্তর, গোষ্ঠী। 16। মানুষকে কী ধরনের জীব বলা হয়? উত্তর, সামাজিক প্রাণী। 17। সোয়ান সংস্কৃতির অপর নাম কি? উত্তর, পুরা প্রস্তর সভ্যতা। 18। মধ্যপ্রস্তর যুগের রাজ্যে সবচেয়ে বেশি কোন প্রস্তর চিত্র পাওয়া যায়? উত্তর, হরিণ। 19। পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? উত্তর, সোয়ান। 20। কোন যুগ কোয়ার্টস যুগ নামে পরিচিত ছিল? উত্তর, প্রাচীন প্রস্তর যুগ।